স্বাগত এখন জনপথে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। একই পরিবারে একাধিক কার্ড সহ নানা অনিয়মের দায়ে বরিশালে বাতিল হয়েছে প্রায় ২.৫ লাখ টিসিবি কার্ড। মিলেছে আগের সরকারের দলীয় বিবেচনা এবং স্বজনপ্রীতির প্রমাণও। আমি ওই আমলে পাইছি, এই আমলে আমি পাই না পর্যন্ত। আর কার্ডের মোবাইল নাম্বার পাই নাই, আর কার্ডও পাই নাই। আগের কার্ড দিয়ে আমি পূর্ণ পাইতাম, নতুন কার্ড আসছে আমি তা পাই নাই। আমি আগে পাই নাই কার্ড, এখন পাইছি, এখন পাইয়া আমি খুশি। পূর্বে থেকে একটা পাইছিল, কিন্তু এবার তার কার্ড বাদ হয়ে আমার নামে একটা কার্ড আসছে। যাচাই করলাম, তখন আমাদের কাছ থেকেই এগুলো ভুল প্রমাণিত হলো এবং আমরা এই কার্ডগুলো আমরা তখন বাতিল করা হয়েছে। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। পুরোটাই বন্ধ, ফাঁকা, কোনো বিজনেস বলতে নেই। এখন গাড়ি আসতেছে শুধু ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার পাথর নিয়ে, ভুটানের পাথর আসতেছে না। ইন্ডিয়ান পাথরটা আমাদের বাংলাদেশে পোষাতে পারতেছে না। ৪০০ শ্রমিক আমাদের বেকার। আগের মতো যদি পাথরটুকু ঢুকে আমাদের সবার জন্য অনেক লাভজনক হবে। আমদানি রপ্তানি কার্যক্রমকে আরেকটু ডাইভার্সিফাইড করে অন্যান্য প্রোডাক্ট যাতে আমদানি হয় সেই ব্যবস্থা করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আমদানিতে ভাটা পড়েছে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলা বান্দায়। ভুটান থেকে পাথর না আসায় লেনদেন নেমেছে অর্ধেকের নিচে। অন্যদিকে ভারতের ভিসা জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার কমেছে প্রায় ৮০%। কমেছে রাজস্ব আয়ও। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো বিশ্ব ইজতেমার খবর। চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ইজতেমা ময়দান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, ফজরের পর থেকে তো আম বয়ান শুরু হয়েছে, সারাদিনে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে বিস্তারিত জানাবেন। রশন, ঠিকই বলেছেন। আজকে দ্বিতীয় পর্বের যে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছিল এবং আমরা দেখেছি যে ফজরের নামাজের পর এই ইজতেমা ময়দানের যে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ এবং তার বয়ান কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং বয়ান শেষের পরে মুসল্লিরা সকালে নাস্তা সেরেছেন এবং এই মুহূর্তে যে বিভিন্ন যে খিত্তাগুলো রয়েছে সেখানে খিত্তায় খিত্তায় তাশকিল চলছে। পাশাপাশি যে ছাত্র এবং শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্দেশ্যে কিন্তু বয়ান চলছে এবং মূল বয়ান মঞ্চে এখন বয়ান কিছুটা বন্ধ রাখা হয়েছে মাইকে, অর্থাৎ খিত্তায় খিত্তায় আলোচনা এবং বয়ানগুলো চলছে এবং দুপুরের জোহরের নামাজের পর আবারও বয়ান শুরু হবেন এবং বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা এবং বাদ আসর বয়ান করবেন ভারতের আরেকজন মাওলানা জোহাইরুল হাসান। এবং আজকে ইজতেমার দ্বিতীয় দিনের একটি আনুষ্ঠানিকতা থাকে যেটি হচ্ছে যৌতুকবিহীন বিয়ে। আজকেও সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এরপরেই কিন্তু মাগরিবের নামাজের পর যে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের আরেকজন শীর্ষ মাওলানা ইব্রাহিম দেওলা। এবং এই যে সারাদিনের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু চলছে এবং ইজতেমা ময়দানে যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু বেশ মনোযোগ দিয়ে এই যে শীর্ষ ওলামায়ে কেরামদের যে বয়ানগুলো সেগুলো শুনছেন এবং বয়ানের মধ্যে বারবার একটি বিষয় তুলে ধরা হচ্ছে, সেটি হচ্ছে দ্বীন ও ইসলামের যে দাওয়াতি কাজ সেটি আল্লাহ পাকের হুকুম এবং এই হুকুম আল্লাহ পাকের হুকুম মোতাবেক এই যে দ্বীন এবং ইসলামের যে দাওয়াতি কার্যক্রম সেটি বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু মূলত মুসল্লিদের উদ্দেশ্যে বারবার বয়ান করা হচ্ছে এবং যদি এই ইসলামের যে দাওয়াত সেটি যদি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায় তবেই কিন্তু এই তাবলিগ জামাতের যে ইজতেমা সেটি সার্থক হবে বলে বয়ানে বলা হচ্ছে। এবং মুসল্লিদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে যেহেতু এবারই প্রথম ইজতেমা ময়দানে শুরায়ে নিজামের ২ পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে প্রথম ধাপে ঢাকার একাংশ সহ ৪১টি জেলা এবং দ্বিতীয় ধাপে ঢাকার একাংশ সহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। তাই স্বাভাবিক অন্যবারের তুলনায় এবার কিছুটা দুর্ভোগ কম এবং মুসল্লিরা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যেই ইজতেমা ময়দানে এসেছেন এবং তারা নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন। অন্যান্যবার দেখি যেরকম ভিড় থাকে এবং মুসল্লিদের অজু গোসল সহ নানাবিধ যে জরুরি কাজগুলো রয়েছে সেগুলো সারতে কিন্তু এক ধরনের দুর্ভোগ পোহাতে হয়, তবে এবার কিন্তু সেটি নেই। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি খিত্তায়
সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও কিন্তু পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ সরকারের সব ধরনের সংস্থা একযোগে এই ইজতেমাকে সফল করার লক্ষ্যে কাজ করছে। তো বলা যায় যে ইজতেমার যে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা সেটি আজকে সারাদিনই চলবে এবং আগামীকালকে বাদ জোহরের নামাজের আগে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজামের ইজতেমার দ্বিতীয় পর্ব। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। রোশন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এদিকে বরিশাল মহানগরীতে প্রায় 58,500 এবং বিভাগে 2.5 লাখের অধিক টিসিবির কার্ড বাতিল করা হয়েছে। যাচাই বাছাইয়ের সময় একই পরিবারে একাধিক কার্ড সহ নানা অনিয়ম থাকায় সেসব কার্ড বাতিল করেছে টিসিবি। এদিকে আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় এবং স্বজনপ্রীতি করে টিসিবির কার্ড দেওয়ার প্রমাণ মেলার কথা বলেছেন বিভাগীয় কমিশনার। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। এর মধ্যে গ্রামে 28.1 ও শহরে 21.7% দরিদ্র মানুষের বাস। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে স্বস্তি দিতে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য সরবরাহ নিশ্চিতে কাজ করছে টিসিবি। তবে টিসিবির পণ্য যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায় তা নিশ্চিতে কার্ড যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। উঠে আসে আওয়ামী লীগ আমলে দেয়া টিসিবির কার্ডে স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের তথ্য। এতে মহানগরীতে বাদ পড়েছে 58,426টি এবং বিভাগে বাদ দেওয়া হয়েছে 2,50,834টি টিসিবি কার্ড। যাচাই বাছাইতে দেখা গেছে যে একই পরিবার একাধিক কার্ড, স্বামী স্ত্রীর নামে কার্ড, এনআইডির বিপরীতে মোবাইল নম্বর বায়োমেট্রিকভাবে নিবন্ধিত নয়, একই ব্যক্তি নামে বেনামে বিভিন্ন জায়গায় তার কার্ড তৈরি করেছে। যখন আমরা এগুলো যাচাই করলাম তখন আমাদের কাছ থেকেই এগুলো ভুল প্রমাণিত হলো এবং আমরা এই কার্ডগুলো তখন বাতিল করা হয়েছে। বরিশাল নগরীর চাঁদমারি এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম 65 বছরের এই বৃদ্ধার 5 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিল তার ছেলে। সেও জটিল রোগে আক্রান্ত, তাই পরিবারের ভরসা টিসিবির পণ্য। যাচাই বাছাইয়ে বাদ পড়েছে তার কার্ডটিও। মনোয়ারা বেগমের মতো ভুক্তভোগী আছে অনেকেই, তবে প্রথমবার টিসিবির পণ্যের কার্ড পাওয়ায় আছে ভিন্ন চিত্রও। আমি এই কার্ড চাই, আমার সন্তান বাঁচাইতে হলে কার্ড লাগবে আমার। আমি ওই আমলে পাইছি, এই আমলে আমি পাই না পর্যন্ত। আর কার্ডের মোবাইল নাম্বার পাই নাই, আর কার্ডও পাইনি। আমাদের ফ্যামিলিতে ভোটার 5টা, একটা কার্ড পাইছি। আগের কার্ড দিয়ে আমি পূর্ণ পাইতাম, এখন নতুন কার্ড আসছে আমি তা পাই নাই। আমি আগে পাই নাই কার্ড, এখন পাইছি, এখন পাইয়া আমি খুশি। বিগত দিনে সরকার আমলে কার্ড আমার পরিবার থেকে একটা পাইছিল, কিন্তু এবার তার কার্ড বাদ হয়ে আমার নামে একটা কার্ড আসছে। বরিশাল নগরীতে এরকম বস্তির সংখ্যা 22টি। এসব এলাকায় হাজার হাজার মানুষের বাস। যাচাই বাছাইকালে টিসিবির বাদ পড়া কার্ডগুলো এরকম সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলে নিয়ম মেনে উপকৃত হবে নিম্ন আয়ের মানুষ। বিভাগীয় কমিশনার বলছেন, টিসিবির উপকারভোগী বাছাইকালে রয়েছে বেশ কিছু সরকারি নির্দেশনা। বিশেষ করে দরিদ্র, অসহায় ও স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে দিতে হবে অগ্রাধিকার। এছাড়া একটি পরিবার যাতে একাধিক কার্ড না পায় সেক্ষেত্রেও নির্দেশনা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে মানা হয়নি নীতিমালা। জনপ্রতিনিধিগণ যখন বাছাই করতেন তখন তারা ক্রাইটেরিয়া ভুলে গিয়ে দলীয় আনুগত্য, স্বজনপ্রীতি এই বিষয়গুলিকে বেশি প্রাধান্য দিয়েছেন। পেশা অনেকের থাকে ব্যবসা বা এটা সেটা। আমি কয়েকটা এরকম প্রায় 10-12টা কার্ড দেখেছি তালিকাতে, যেখানে লেখা আছে পেশা আওয়ামী লীগ। বরিশাল মহানগরীতে আওয়ামী লীগ আমলে 90,000 কার্ড বরাদ্দ ছিল। সাম্প্রতিক যাচাই বাছাইতে টিকেছে 31,574টি কার্ড। আর বিভাগে বরাদ্দকৃত 5,98,968টি কার্ডধারী থাকলেও বর্তমানে আছে 3,48,134টি। ফেরদৌস সোহাগ, এখন, বরিশাল। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানিতে ভাটা পড়েছে। ভুটান থেকে আসছে না পাথর, বন্দরটির লেনদেনেও নেমেছে অর্ধেকের নিচে। এর প্রভাব পড়েছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরাও। লুৎফর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 4টি দেশের মধ্যে বাণিজ্যের একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যের সুযোগ রয়েছে এই স্থলবন্দর দিয়ে। বর্তমানে নানা সংকটে স্থলবন্দরটির আমদানি রপ্তানি আগের তুলনায় নেমে এসেছে অর্ধেকেরও নিচে।
মূলত পাথর আমদানি নির্ভর স্থলবন্দরটিতে আগে দিনে ৩০০ থেকে ৩৫০ আমদানির ট্রাক বন্দরে প্রবেশ করলেও এখন তা নেমেছে ৭০ থেকে ১০০টিতে। এছাড়া কমেছে রপ্তানির পরিমাণও। দৈনিক রপ্তানির পণ্যবাহী গাড়ি যাচ্ছে মাত্র ১০ থেকে ১৫টি। ব্যবসায়ীরা জানান, ভারতের রাজ্য সরকার ভুটানের পণ্যবাহী গাড়ির উপর স্লট বুকিং চার্জ চাপিয়ে দেয়। গেল ৪ জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ হয়ে যায়। তবে ভারত পাথর রপ্তানি করলেও নিম্নমানের পাথর হয় আমদানিতে অনীহা ব্যবসায়ীদের। এখানে যারা লেবার শ্রমিক আছে, যারা ব্যবসায়ী আছে, যারা ক্রাশিং করে, যারা ক্রাশিং মেশিন আছে, যাদের আমরা আশা করি যে আগের মতো যদি পাথরটুকু ঢুকে আমাদের সবার জন্য অনেক লাভজনক হবে। ৩০০ থেকে ৩৫০ গাড়ি প্রতিদিনই ঢুকতো ভারত আর ভুটান মিল করে। এখন গাড়ি আসতেছে আপনার শুধু ইন্ডিয়া থেকে, সেটা আপনার ইন্ডিয়ার পাথর নিয়ে, ভুটানের পাথর আসতেছে না। ইন্ডিয়ান পাথরে হলো ট্যাক্স হলো 700 টাকা, ভুটান পাথরের ট্যাক্স হলো 127 টাকা। এই ডিস্টেন্স অনেক হয়ে যায়, পোষাইতে পারতেছে না। ইন্ডিয়ান পাথরটা আমাদের বাংলাদেশে পোষাতে পারতেছে না। এদিকে আমদানি কমায় কর্মচঞ্চল স্থলবন্দরটিতে নেমে এসেছে স্থবিরতা। কমেছে সরকারের রাজস্বায়ও। পাশাপাশি বন্দরের সাথে জড়িত শ্রমিক ও পাথর ভাঙা শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। 500 শ্রমিক, তাতে করে 100 শ্রমিকের এখানে কাজকর্ম হচ্ছে না, 400 শ্রমিক আমাদের বেকার। কামাই নাই, খুব একটা রুজি রোজগার নাই। বহুত বউ বাচ্চা নিয়ে সব পাথর ভাঙা মেশিনে যাইতে হয়। আগে চাল আসতো, ভুসি আসতো, আসলে আগে কিন্তু ভালো ছিল, রমরমা একটা ব্যবসা ছিল পোর্টে। তবে সীমিত পরিসরে ভারত থেকে আসছে আতপ চাল। পুরোটাই বন্দর ফাঁকা, কোনো বিজনেস বলতে নেই। এখানে আমরা চাল ছাড়া তো কোনো মালই ঢুকতেছে না। আপাতত হচ্ছে কিছু লালিগুড় ঢুকতেছে আর পাথর, আর চাল হচ্ছে সামান্য কিছু ঢুকতেছে। যদি সরকার আমাদের এই বন্দরে একটু সুদৃষ্টি দেয় তাহলে বিভিন্ন ধরনের পার্টি আসে, আবার বন্দরটি পুনরায় চালু হবে। 3 দেশের ব্যবসায়ীদের নিয়ে বসে চলমান সমস্যার সমাধানের তাগিদ ব্যবসায়ী নেতাদের। বাংলাদেশি ইম্পোর্টার এবং ভারতের যে এক্সপোর্টার, তাদের যৌথভাবে বসতে হবে, ভুটানের এক্সপোর্টার বসতে হবে, বসে এই বিষয়টা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করা উচিত। কারণ যেহেতু সরকার চেষ্টা করছে যে ব্যবসা বাণিজ্যকে সাহায্য করার জন্য, এই সুযোগটা আমরা নিতে পারি। বন্দরের কার্যক্রম গতিশীল করতে পাথরের পাশাপাশি বাণিজ্যিক পণ্য আমদানির আহ্বান বন্দর কর্তৃপক্ষের। পাথর নির্ভর হওয়ার কারণে কোনো কারণে যদি পাথর আমদানি বন্ধ হয়ে যায় তাহলে সাধারণত দেখা যায় যে বন্দরের কার্যক্রম স্থবির হয়ে যায়। এই বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমকে আরেকটু ডাইভার্সিফাইড করে অন্যান্য প্রোডাক্ট যাতে আমদানি হয় সেই ব্যবস্থা করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয় প্রভাব পড়েছে স্থানীয় পাথরের বাজার ও নির্মাণ শিল্পে। তাই দ্রুত সমস্যা সমাধান চান বন্দর সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এদিকে ভিসা জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কমেছে ভারতে যাত্রী পারাপার, ফলে কমেছে ভ্রমণ কর বাবদ রাজস্ব আয়ও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, আগের তুলনায় যাত্রী পারাপার কতটা কমেছে আর ভিসা জটিলতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? রোশন, আখাউড়া স্থলবন্দরটি মূলত সরকারের রাজস্ব আয়ের কিন্তু অন্যতম মাধ্যম এই যাত্রী পারাপার। প্রতি বছর কিন্তু এখান থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়ে থাকে সরকার এই ভ্রমণ কর বাবদ। তবে ভারতীয় ভিসা জটিলতার কারণে গেল 5 আগস্টের পর থেকে ধীরে ধীরে কিন্তু এই বন্দর দিয়ে যাত্রী পারাপার কমছে। মূলত প্রতিদিন এই বন্দর দিয়ে ভারতে 6 থেকে 700 মতো যাত্রী পারাপার হয়ে থাকেন। তবে এখন যেহেতু ভিসা প্রদান বন্ধ রয়েছে, অর্থাৎ শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া বাকি যেসব ভিসা, মেডিকেল, ট্যুরিস্ট, বিজনেস সহ আরও যেসব ভিসা আছে সেই ভিসাগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এর ফলে এই বন্দর দিয়ে ক্রমশ যাত্রী পারাপার কমছে। এখন প্রায় 80% পর্যন্ত কমে গিয়েছে যাত্রী পারাপার, অর্থাৎ এখন প্রতিদিন 100 থেকে 120 জনের মতো যাত্রী ভারতে পারাপার হচ্ছেন। তার মধ্যে বাংলাদেশি যাত্রী রয়েছে মাত্র 30 থেকে 40 জন। এটি নিয়ে আমরা কথা বলেছিলাম এখানকার যারা কর্তৃপক্ষ আছেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ, তারা আমাদেরকে বলছেন যে এখন যেহেতু আসলে এই যে ভিসা যেহেতু তারা বন্ধ রেখেছেন ভারতীয় কর্তৃপক্ষ, এটি আসলে একটি কূটনৈতিক সমস্যা এবং এর সমাধানও আসলে কূটনৈতিকভাবেই করতে হবে। তবে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিক আহমেদ জানিয়েছেন যে তারা ইতিমধ্যে তাদের যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে বিষয়টি অবগত করেছেন যে এই ক্রমশ যে যাত্রী পারাপার কমছে এবং এই যাত্রী পারাপার কমার ফলে যে রাজস্ব যে আহরণ কমছে সেটিও তারা জানিয়েছেন। তবে তারা আশা করছেন যে আসলে এটি কূটনৈতিকভাবে যদি সমাধান না করা হয় সেক্ষেত্রে আসলে এটির কিন্তু সহসায় এই সমস্যাটির সমাধান হবে না। একটু জেনে রাখি রৌশন, এই প্রত্যেক যাত্রীকে 1000 টাকা করে ভ্রমণ কর দিতে হয় ভারত গমনের ক্ষেত্রে এবং গেল যে 2023-24 অর্থবছর, এই অর্থবছরে এই বন্দর থেকে এই ভ্রমণ কর বাবদ প্রায়
14 কোটি টাকার মতো আদায় করেছে সরকার। এছাড়া চলতি 24-25 অর্থ বছরের গত ডিসেম্বর পর্যন্ত 4 কোটি টাকার কিছু বেশি রাজস্ব এসেছে শুধুমাত্র এই যাত্রীদের ভ্রমণ থেকে। মূলত এখানকার যে কাস্টমস কর্তৃপক্ষ তারা বলছেন যে যেহেতু এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি একেবারেই অনিয়মিত, যার ফলে মূলত এই বন্দরের রাজস্বের প্রধান মাধ্যম বা প্রধান খাত হিসাবে কিন্তু এই যাত্রী পারাপারকে তারা ধরে থাকেন। তবে এখন যেহেতু এই যাত্রী পারাপারটি কমছে, সেক্ষেত্রে আসলে তাদের যে রাজস্ব আয় সেটিও অনেকটাই ভাটা পড়ে গেছে এবং তারা শঙ্কা করছেন এবার যে গেল অর্থ বছরে যে 14 কোটি টাকা তারা রাজস্ব আদায় করেছিলেন, এই বছর হয়তোবা তার চেয়ে অর্ধেকে কিন্তু এই রাজস্ব আয়টি নেমে যেতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করছেন। একটু জেনে রেখে রৌশন, প্রতিদিন কিন্তু এই বন্দর দিয়ে যেসব যাত্রী আসলে ভারতে গমন করে থাকেন তার মধ্যে এখন যারা যাচ্ছেন তারা বেশিরভাগই মেডিকেলের যাত্রী। এছাড়া যারা আসলে গত 5 আগস্টের আগে যারা ভিসা করেছিলেন তাদের ভিসার মেয়াদ কিছুদিন রয়েছে, ফলে তারা এখনো কিন্তু এই বন্দর ব্যবহারটি করে তারা আসলে ভারতে যেতে পারছেন। মূলত এই বন্দর ব্যবহারকারীর সংখ্যা বাড়ার কারণটি হলো যে আসলে এই আখাউড়াস্থল বন্দর পার হলেই আগরতলা শহর এবং সেখান থেকে খুব সহজেই তারা রেল এবং বিমান বা আকাশপথে খুব সহজ এবং সাশ্রয়ী খরচে তারা ভারতের অন্যান্য শহরগুলোতে তারা যেতে পারেন। তবে এখানকার কর্তৃপক্ষ বলছেন তারা এই সমস্যাগুলো নিরসনের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। তারা আশা করছেন হয়তো বছরে এটি সমাধান আসবে। তো রৌশন, আমার কাছে এই ছিল আখাউড়াস্থল বন্দর থেকে এখানকার যাত্রী পারাপার সংক্রান্ত সবশেষ তথ্য। প্রথম শ্রেণীর পৌরসভা নড়াইলের 75%ই সড়ক বেহাল। জলাবদ্ধতা এবং খানাখন্দে এসব সড়ক হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। এতে দুর্ভোগে পড়েছে পৌর এলাকার লাখো মানুষ। কর্তৃপক্ষ বলছে বরাদ্দ পাওয়ার সাপেক্ষেই শুরু হবে সংস্কার। ইমরান হোসেনের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। শুষ্ক মৌসুমেও সড়কে জমে আছে পানি, খানাখন্দে হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। গেল 10 বছরের বেশি সময় ধরে এমন অবস্থা নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকার ব্যস্ততম সড়কের। শুধু রূপগঞ্জ ভওয়ালি সড়কই নয়, এমন করুণ অবস্থা নড়াইল পৌরসভার 75 ভাগ সড়কের। ঝুঁকি নিয়ে চলছে ভ্যান, ইজি বাইক, মোটরসাইকেল, ট্রাক সহ ছোট বড় বিভিন্ন যানবাহন। অভিযোগ, বছরের পর বছর সড়ক সংস্কারে নেই কোনো পদক্ষেপ। রোড ঘাট সব জায়গায় হলো খুঁচা এবং সব জায়গায় হলো খারাপ। এই গাড়িগুলা চালাতে পারছি না, ভাঙ্গে চলে যাচ্ছে প্রতিদিন। যেখানে 5 মিনিট যাত্রী বাড়ি সে জায়গায় যাত্রী আসছে 1 ঘন্টায়। বারবার বলার সত্ত্বেও পৌরসভা কোনো কার্যকরী পদক্ষেপ নেয় নাই। রাস্তা খুবই দ্রুত সংস্কারের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পৌর কর্তৃপক্ষ বলছে বাজেট স্বল্পতার কারণে সড়কের এমন অবস্থা। বরাদ্দ অনুযায়ী পর্যায়ক্রমে সড়ক সংস্কারে কাজ করা হবে। এগুলো সংস্কার বলি কিংবা মেরামত করার জন্য আসলে অনেক বড় একটা বাজেটের প্রয়োজন, যেটা সামর্থ্য নড়াইল পৌরসভার নাই। ছোট ছোটভাবে প্রজেক্ট নিয়ে রাস্তাঘাট উন্নয়ন সহ ড্রেনেজ সিস্টেমগুলো উন্নত করার চেষ্টা করছি। আশা করছি আমরা সবাই মিলে সবার সহযোগিতায় এবং আন্তরিকতায় আমরা এটা করতে সক্ষম হব। প্রায় 1.5 লাখ মানুষের এই পৌরসভায় সড়ক আছে 371 কিলোমিটার। এর মধ্যে 177 কিলোমিটার সড়ক কাঁচা, আর 194 কিলোমিটার সড়ক কাগজে কলমে পাকা হলেও বাস্তব চিত্রটা অনেকটাই ভিন্ন। শুধু আশ্বাস নয়, দুর্ভোগের এ সড়ক সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করে গড়ে তোলবার দাবি স্থানীয়দের। এখন নড়াইল। রাজশাহীর বাজারে বেড়েছে নতুন পেঁয়াজের সরবরাহ, ফলে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নগরীর মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, জানাবেন যে সপ্তাহের ব্যবধানে কত টাকা কমেছে পেঁয়াজের, আর এই দাম কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে কিনা? যে মশলার দোকান রয়েছে সেখানে কিন্তু যে কাঁচা পেঁয়াজ যেটি মশলা হিসেবে ব্যবহৃত হয় সেটির কিন্তু সরবরাহ পর্যাপ্ত রয়েছে। এখানে ব্যবসায়ীরা বলছেন যে গেল 2 মাস আগেও আসলে এই নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করে, তখন দাম বেশ কিছুটা বাড়তে থাকলেও দিনে দিনে কিন্তু এই দামটি কমেছে এবং এখন কিন্তু দাম কমে 32 থেকে 35 টাকায় কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এই পেঁয়াজটি, এবং সেটি খুচরা দরে কিন্তু 40 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের কাছে শুনেছি, তারা বলছেন গেল সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে দাম
মোটামুটি 5 টাকা কমেছে কেজিতে। তাতে করে কিন্তু ক্রেতাদের মধ্যেও অনেকটাই স্বস্তি ফিরেছে। ক্রেতারা বলছেন যে বিগত সময়গুলোতে আসলে বছরের মাঝামাঝি সময়ে এসে কিন্তু পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি থাকায় একটি বেশ বিপাকে পড়তে হয়েছে তাদের, এবং যেহেতু নতুন পেঁয়াজ বা আগাম জাতের যে শীতকালীন বা রবি মৌসুমের ফসল হিসেবে কিন্তু এই পেঁয়াজটি আসলে বাজারে এসেছে এবং তার উৎপাদনও বেশ ভালো হয়েছে জেলায়, এবং এতে করে কিন্তু বাজারে চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং সেটি কিন্তু দিন দিন বাড়ছে। এবং এই পেঁয়াজটি কিন্তু মোটামুটি আরও মাসখানেক বাজারে থাকবে বলছেন ব্যবসায়ীরা, তাতে করে দাম আরও 2-4 টাকা হয়তো কমতেও পারে। সেক্ষেত্রে রোজা বা রমজান আসার আগে আসলে আবারও কিন্তু বাজারে বছর জুড়ে যে পেঁয়াজটি যে বাজারে থাকে সেই পেঁয়াজটি কিন্তু আবারও উঠবে। তাতে করে সেই পেঁয়াজগুলোর দাম হয়তো বাড়তি থাকলেও এই পেঁয়াজটি আর মাসখানেকের মতো থাকবে বাজারে এবং এতে করে দাম কিন্তু কমতে পারে বলেও কিন্তু তারা বলছেন। আরেকটু বিষয় বলে রাখি যে এই আগাম জাতের পেঁয়াজের কিন্তু এবার উৎপাদন জেলায় ভালো হয়েছে এবং পেঁয়াজের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু এই নতুন পেঁয়াজ বাজারে আসার কারণে অনেকটাই কমেছে। ক্রেতারা বলছেন এই পেঁয়াজটি শুরুর দিকে আসলে তাদের 50 থেকে 45 টাকা কেজি দরে কিনে খেতে হলেও এখন কিন্তু সেটি দাম কমে 32 থেকে 35 টাকায় পাওয়া যাচ্ছে, 40 টাকা পাওয়া যাচ্ছে রকম ভেদে, এবং সেই পেঁয়াজটি কিন্তু আসলে কিনতে পারছেন তারা এবং সাশ্রয়ী মূল্যে পাওয়াই কিন্তু তাদের জন্য বেশ খানিকটা উপকার হয়েছে। এবং একটু বলে রাখি এই বাস্টারপাড়া বাজারে কিন্তু যে আড়তগুলো রয়েছে প্রত্যেকটি আড়তেই কিন্তু আমরা দেখেছি নতুন পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং রাজশাহী জেলাতে যে পেঁয়াজের আবাদ হয়েছে সেই আবাদকৃত পেঁয়াজগুলোই কিন্তু আসলে বাজারে আসছে এবং এখন পর্যন্ত আমরা কিছু কিছু দোকানে দেখেছি যে ইন্ডিয়ান বিভিন্ন হাইব্রিড জাতের যে পেঁয়াজ সেটিও কিন্তু বাজারে উঠেছে, সেগুলোর দামেও খুব একটা পার্থক্য নেই, সেগুলোও কিন্তু আমরা দেখেছি দামে 35 থেকে 40 টাকা কেজির মধ্যেই পাওয়া যাচ্ছে এবং সপ্তাহ ব্যবধানে কিন্তু এই 5 থেকে 6 টাকা যেহেতু কমেছে তাতে করে ক্রেতারাও কিন্তু অনেকটা সাশ্রয়ী মূল্যে এই পেঁয়াজ কিনতে পারছেন বলে কিন্তু ক্রেতারা বলছেন। পাশাপাশি বাজারে কিন্তু এখন সব ধরনের শীতকালীন সবজির কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে, সেই সকল সবজিও কিনেও কিন্তু তারা স্বস্তিতে রয়েছেন, ক্রেতারাও স্বস্তিতে রয়েছেন এবং ব্যবসায়ীরা বলছেন যে তাদের বিক্রি মোটামুটি রয়েছে। তবে একটি বিষয় বলি যে পেঁয়াজ চাষি যারা রয়েছেন তারা বলছেন তারা দাম পাওয়ার ক্ষেত্রে আসলে তাদেরকে অনেকটাই লোকসান গুনতে হচ্ছে, বিঘা প্রতি তাদের যে খরচ রয়েছে এই পেঁয়াজ আবাদে সেই পেঁয়াজটি নতুন পেঁয়াজ বাজারে যে দরে বিক্রি হচ্ছে আসলে যেহেতু সরবরাহ এবার পর্যাপ্ত বেশি তাতে করে কিন্তু পেঁয়াজের দাম তারা সেভাবে আসলে যেটি প্রত্যাশা করেছিলেন তার তুলনায় বেশ খানিকটা কম রয়েছে, তাতে করে তাদের বেশ খানিকটা যে লাভের বিষয়টি ছিল সেটি লাভ কিছুটা তাদের কম হচ্ছে বলে কিন্তু আসলে পেঁয়াজ চাষিরা বলছেন। এই ছিল আমার কাছে রাজশাহী মাস্টারপাড়া কাঁচা বাজারে আসলে পেঁয়াজের দরদামের সবশেষ। রাজশাহীর পেঁয়াজ বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। এদিকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ফল আমদানিকারক সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আজ এবং আগামীকাল দেশের সব বন্দর থেকে বন্ধ থাকবে ফল খালাস। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম এবং বেনাপোল বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি এবং রিপন হোসেন। শুরুতেই যেতে চাই চট্টগ্রামে শিউলির কাছে। শিউলি, জানাবেন যে ব্যবসায়ীরা কত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি করছেন আর আমদানি এবং খালাস বন্ধ থাকায় বন্দরে কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা? ব্যবসায়ীরা বলছেন ভ্যাট আগে যে ভ্যাট ছিল ভ্যাট নয় যে সম্পূরক শুল্ক ছিল 20% সেটাই যেন বহাল রাখা হয়। তারা বলছেন যে এমনিতেই ফল আমদানির উপর সব কিছু মিলিয়ে তারা 100%-এরও বেশি শুল্ক দিয়ে থাকেন, যেটা আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যায় এবং সে কারণে কিন্তু আগে তারা যে পরিমাণ ফল আমদানি করতেন এখন তারা সেটা করছেন না, যেহেতু ফলের দাম বেড়ে যাওয়ার কারণে বাজারে ফল বিক্রি কমে গেছে এবং সেটি নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এক্ষেত্রে ফল আমদানিতে প্রায় সম্পূরক শুল্ক কর অগ্রিম আয়কর মিলিয়ে প্রায় 150% মতো শুল্ক দিতে হয় এবং প্রায় বছরে প্রায় 38 ধরনের ফল আমদানি হয় বিভিন্ন দেশ থেকে এবং আমদানি করা বিদেশি ফলের মধ্যে রয়েছে মাল্টা, কমলা, আঙ্গুর, আনার এবং এই ফলগুলো সাধারণত যখন আমাদের দেশি ফলের মৌসুম থাকে না তখন কিন্তু এই ফলগুলোর চাহিদা বেড়ে যায় এবং বর্তমানে কিন্তু বড়ই ছাড়া অন্যান্য দেশি ফলের তেমন একটি সরবরাহ নেই এবং তারা বলছে যদি এই সম্পূরক শুল্ক প্রত্যাহার করা না হয় তাহলে আগামীতে তারা ফলের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেবেন এবং বর্তমানে যে শুল্ক হার আছে সব কিছু মিলিয়ে তাতে তাদের পক্ষে আসলে ফল আমদানি করে ব্যবসা টিকে থাকা কঠিন হয়ে পড়বে, যেহেতু ফলের
আমদানি কমে গেছে, তাই বাজারেও সরবরাহ কমেছে এবং বন্দরে যদি ফলের যে কন্টেনারগুলো পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বন্দরের কিছুটা কন্টেনার জট হয়তো পুরোপুরি হবে না, তবে যে কোনো পণ্যই যখন বন্দরে পড়ে থাকে সেটার কিন্তু একটি মাসুল আছে, ব্যবসায়ীদেরকে অতিরিক্ত এখানে মাসুল গুনতে হবে, সেই সঙ্গে বন্দরের একটি স্পেস কিন্তু দখল করে থাকবে এবং ফলগুলো আসে হিমায়িত কন্টেনারে করে, রেফার কন্টেনার বলা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত তাদের বিদ্যুৎ সংযোগ দিতে হয় এবং যদি বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় তাহলে অনেক সময় আমদানি করা ফল নষ্ট হয়ে যায়। তাই সব কিছু মিলিয়ে এই যে ফলের যদি আমদানিকারকরা বন্ধ থেকে ফল খালাস না করেন তাহলে তার কিন্তু বিভিন্ন অনেক ধরনের প্রভাব রয়েছে। একদিকে যেমন বাজারে ফলের সরবরাহ কমবে, বর্তমানে যে বাড়তি দামে বিক্রি হচ্ছে তার থেকে দাম আরও বেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো রওশন ফল আমদানি নিয়ে স্বপ্ন, ফল যে আমদানি করা ফল খালাস নিয়ে ব্যবসায়ীদের যে দাবি সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের বিষয়ে তার সব শেষ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। বেনাপোল বন্দরে আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন যে নতুন সিদ্ধান্তে কেজি প্রতি কত টাকা বাড়তি ভ্যাট দিতে হচ্ছে, আর এই ভ্যাট প্রত্যাহারে ব্যবসায়ীদের নতুন কোনো কর্মসূচি দেওয়ার সম্ভাবনা আছে কিনা, কোনো তথ্য আছে কি আপনার কাছে? আমরা দেখেছি যে বেনাপোল যে বন্দর রয়েছে সেই বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আমদানিকারকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আগে যেখানে 20% শুল্ক প্রদান করতে হতো সেখানে বর্তমানে এখানে 30% শুল্ক প্রদান করতে হবে। বিশেষ করে 9 জানুয়ারির পর থেকে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রতি কেজি ফল আগে যেখানে 101 টাকা শুল্ক ছিল সেটি বর্তমানে বেড়ে 116 টাকা দাঁড়িয়েছে, অর্থাৎ প্রতি কেজিতে 15 টাকা পর্যন্ত যে ভ্যাট সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই বন্দর দিয়ে প্রতিদিন আগে প্রায় 50 থেকে 70 ট্রাক ফল আমদানি হতো, সেখানে বর্তমানে 20 থেকে 25 ট্রাক ফল, অনেক সময় 15 ট্রাক ফল আমদানি হচ্ছিল, কিন্তু আজ থেকে আবার বন্ধ রেখেছে তারা, আমদানিকারক রয়েছে। দুদিন বন্ধ থাকবে এই ফল। এর ফলে কিন্তু যে রাজস্ব সেটিও কিন্তু কম হয়েছে। আগে যেখানে প্রতিদিন 25 কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছিল, বর্তমানে সেটি 5 কোটি টাকায় এসে নেমেছিল, কিন্তু আজকে এই বন্দর যে ফল আমদানি বন্ধ থাকায় কিন্তু সেই রাজস্বটি সরকার পাবে না, অর্থাৎ রাজস্ব থেকে বঞ্চিত হবে। যারা আমদানিকারক নেতারা রয়েছেন তারা বলছেন যে শুল্ক যদি প্রত্যাহার না করা হয় তারাই সামনের দিনগুলোতে আরো বেশি কর্মসূচি দেবেন। তারা অন্যান্য যে কর্মসূচি রয়েছে, বিশেষ করে আমদানি রপ্তানি বন্ধ রাখার ক্ষেত্রে তারা কর্মসূচি দিতে পারেন। তারা যেটি বলছেন যে যেহেতু ফলের চাহিদা কম হয়েছে, বিশেষ করে একদম খুচরা বিক্রয় থেকে শুরু করে ফলের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের যে চাহিদা সেটি কমে যাওয়ার কারণে তাদেরও যে ফল আমদানি করতে হচ্ছে যে দাম দিয়ে, তারপরে আবার শুল্ক দিতে হচ্ছে, সেই শুল্কটি দেওয়ার পরে আসলে তাদের যে লাভ সেটি হচ্ছে না। সে কারণেই তারা কিন্তু এই যে আমদানি সেটি বন্ধ রেখেছে। সরকারকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, যদি এই মেসেজে তারা কোনো পদক্ষেপ না নেন তাহলে আরো সামনের দিনে আরো বড় কর্মসূচি দেবেন। আমরা দেখেছি যে বেনাপোল বন্দর থেকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ফলের গাড়ি এই বেনাপোল বন্দরে ঢোকেনি। সামনে কয়েকটি গাড়ি আসবে এমনও কিন্তু তথ্য আমাদের কাছে নেই। যারা এখানকার যারা কর্মকর্তা রয়েছে, বিশেষ করে কাঁচামাল ক্ষেত্রের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমি কথা বলছি, তারা বলছেন যে আজ এবং আগামীকাল এই দুদিন ফল আমদানি বিশেষ করে আমদানিকারকরা বন্ধ রেখেছে। সে কারণে ফল বাদে অন্যান্য যে পণ্য রয়েছে, কাঁচামাল রয়েছে সেটি বন্দরে প্রবেশ করছে, ফল এখন প্রবেশ করছে না। ফলে এই বন্দর থেকে যে মানুষ যারা ফল আমদানি করতেন তারাও এখানে নেই। আমরা দেখেছি যে শেডগুলো রয়েছে অনেকটা ফাঁকা পড়ে রয়েছে, শেড ফলের যে শেডগুলো রয়েছে, বিশেষ করে এখানে কিন্তু প্রায় 50 থেকে 70 ট্রাক ফল থাকতো, সেখানে কিন্তু আমরা দেখছি যে 1 ট্রাক ফলও নেই। সব মিলে ফল আমদানির জন্য সরকার পদক্ষেপ নেবে এমনটা দাবি করছেন আমদানিকারকরা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ দর্শন। চট্টগ্রামে দ্রুতই বার্ন হাসপাতাল নির্মাণ সহ চিকিৎসা সেবার মানোন্নয়ন সহ নানা দাবিতে মানববন্ধন করছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে ক্যাবের দাবির মধ্যে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, আর বার্ন হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে কোনো তথ্য আছে কিনা? রওশন,
চট্টগ্রামে বার্ন হাসপাতাল, পূর্ণাঙ্গ একটি বার্ন হাসপাতাল নির্মাণের দাবি কিন্তু দীর্ঘদিনের। আমরা দেখেছি গেল বছরেই সেই দাবি পূরণেই আমরা দেখেছি 150 শয্যার চীনা সরকারের অর্থায়নে একটি পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হয় এবং সেটি কিন্তু এখন যেভাবে আসলে কার্যক্রম শুরু হয়েছিল ঠিক সেভাবেই আসলে চলছে না, অর্থাৎ অনেকটা মন্থর গতিতে সেই হাসপাতাল নির্মাণের কাজ চলছে। আর এই হাসপাতাল দ্রুত নির্মাণের দাবিতে একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও বেশি উন্নত করা, দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সহ নানা দাবিতে মূলত কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব তারা এই মানববন্ধনের আয়োজন করেছেন। তো সেই মানববন্ধনে আসলে তারা বলতে চাচ্ছেন যে চট্টগ্রাম কিন্তু ব্যবসা বাণিজ্য দিক থেকে, আমদানি রপ্তানির দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। এখানে গড়ে উঠেছে শিপইয়ার্ড কারখানা, তারপরে এখানে বেশ কিছু বড় বড় শিল্প কারখানা, সিমেন্ট, ইস্পাত শিল্প গড়ে উঠেছে, যেগুলো আসলে বেশ অগ্নি ঝুঁকি সম্পন্ন। সেই জায়গাতে প্রতি বছর কিন্তু এই সকল কারখানাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এখানে মানুষ দগ্ধ হয়। আর দগ্ধ হওয়া মানুষগুলোকে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়, কিন্তু বার্ন ইউনিটের যে সেবা কার্যক্রম সেটি পর্যাপ্ত না হওয়ার কারণে অনেক রোগীকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে হয়, আবার ঢাকায় নেওয়ার পথে অনেকে মারাও যান। এই ধরনের ঘটনা কিন্তু প্রতি বছরই ঘটত। সেই জায়গাতে মূলত চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের দাবিতেই মূলত এই মানববন্ধনের আয়োজন করেছে ক্যাব। তারা বলছেন যে যেভাবে আসলে চীনা সরকারের অর্থায়নে এই কার্যক্রম শুরু হয়েছিল কিন্তু সেটি আর বর্তমানে পরিলক্ষিত হচ্ছে না, সেই গতিশীলতা নেই, যার কারণে তারা একটা আশঙ্কা করছেন যেহেতু এটি অনুদানের মাধ্যমে এই হাসপাতাল, এই ইউনিট নির্মাণ করা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো চীনা সরকার তাদের মুখ ফিরিয়ে নিতে পারে। এমন অবস্থায় দ্রুত এই হাসপাতাল নির্মাণ করার দাবি তারা জানিয়েছেন। যদিও আমরা এখনও দেখতে পাচ্ছি যে হাসপাতালের আসলে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত জমি অধিগ্রহণের যে একটি জটিলতা সেটি কিন্তু রয়ে গেছে। কিছু কিছু জায়গা তারা পুরোপুরি পেলেও এখনও কিছু জায়গা অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়নি। সেই জায়গাতে আশঙ্কা তৈরি হয়েছে আদৌ এই 150 শয্যার বার্ন হাসপাতাল বা বার্ন ইউনিট সেটি বাস্তবায়ন হবে কিনা। একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যে সকল রোগীরা মেডিকেলে আসেন, হাসপাতালে আসেন চিকিৎসা নেওয়ার জন্য, সেই রোগীদের বিভিন্ন ধরনের টেস্ট এবং রোগীদেরকে ভর্তি করার ক্ষেত্রে হাসপাতালের বাইরে অনেক দালালরা নিয়ে যায় এবং সেখানে তাদের কাছ থেকে বড় একটা অর্থ হাতিয়ে নেয়। সেই বিষয়টিও বন্ধ করার তারা দাবি জানিয়েছেন। একই সাথে যত্রতত্র ফার্মাসিস্ট ছাড়া ফার্মেসি স্থাপন না করার তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে বিশেষজ্ঞ ডাক্তারের ক্ষেত্রে অতিরিক্ত যে ভিজিট সেটি যেন বন্ধ করা হয় এবং হাসপাতাল চলাকালে চেম্বারের যে প্র্যাকটিস সেটিও বন্ধ করার দাবি জানিয়েছেন। সবকিছু মিলে বলা যায় যে অর্থাৎ বৃহত্তর এই চট্টগ্রামের চিকিৎসা সেবার অন্যতম ভরসার স্থান হচ্ছে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের চিকিৎসার মানকে আরও বেশি গতিশীল করা, একই সাথে দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সহ পূর্ণাঙ্গ যে বার্ন ইউনিট সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবি জানিয়েছেন এই মানববন্ধন কর্মসূচি থেকে। প্রশ্ন মৌলভীবাজারের মনু, ধলাই নদী এবং পাহাড়ি ছড়া থেকে নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবাধেই চলছে বালু উত্তোলন। এতে ঝুঁকিতে পড়েছে ব্রিজ এবং সড়ক। প্রভাব খাটিয়ে বালু মহলের একটি ইজারা নিয়ে বছরের পর বছর ধরে বালু উত্তোলনের অভিযোগ থাকলেও প্রশাসন যেন একেবারেই নির্বিকার। এম এ হামিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। নিয়মনীতির তোয়াক্কা না করেই মৌলভীবাজারের মনু ও ধলাই সহ বিভিন্ন নদী, ছড়া ও কৃষি জমি থেকে প্রতিদিন মেশিন ও ড্রেজার দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে বালুমহাল ইজারা দিয়ে বছরের পর বছর ধরে বালু উত্তোলনের অভিযোগ থাকলেও এক্ষেত্রে প্রশাসন অনেকটাই নিষ্ক্রিয় থেকেছে। তবে সরকার পরিবর্তন হলেও থামছে না বালু তোলার মহড়া। মৌলভীবাজারের ৭ উপজেলার মধ্যে বালুতোলায় অন্যতম এলাকা কুলাউড়া উপজেলার কাটারখোলা ব্রিজ, রাজাপুর ব্রিজ ও চাতলাপুর ব্রিজ। এছাড়াও বালু উত্তোলনের তালিকায় রয়েছে সদর উপজেলার ধলাই নদীর তীরবর্তী এলাকাসহ বেশ কিছু জায়গা। এদিকে অবৈধভাবে বালু তোলার ফলে নদীর তীর প্রতিরক্ষা বাঁধে ভাঙনের পাশাপাশি নদীর দুই পাশে থাকা বসতভিটা, স্কুল, মসজিদ সহ হুমকির মুখে ফসলি জমি। বালু পরিবহনে ভারী যানবাহনের চাপে ভাঙছে রাস্তাঘাট, জানিয়ে বিভিন্ন সময় মানববন্ধন করেছেন স্থানীয়রা। 12 ইঞ্চি ডেজার পাইপ দিয়া থাইন গাং থাকি ওবাদে
বালু মাটি ফলি ফাইন তুলতাম। এই খেলার মাঠটা বালু দিয়ে এবং বড় বড় গাড়ি দিয়ে অলরেডি দখল করে নিয়েছে এবং এখানে যে মাঠের কোনো, এটা সরকারি মাঠের কোনো অস্তিত্ব নেই। 10-15টা 20টা মেশিন 30টা মেশিন কিনারে চলতেছে। এখন এই চলার কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি। পানি উন্নয়ন বোর্ড বলছে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় বালুমহাল ইজারা না দিতে লিখিত সুপারিশ করা হয়েছে। আর দিন দিন বালু উত্তোলনকারীদের দৌরাত্ম্য বাড়ার কারণ হিসেবে জেলা প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন পরিবেশ কর্মীরা। বেপরোয়াভাবে বালু উত্তোলন হচ্ছে। আগে একটি পক্ষ ছিল, এখন সেই পক্ষ পরিবর্তন হয়ে নতুন আরেকটি পক্ষ অব্যাহতভাবে বালু উত্তোলন করছে। উত্তোলন এমন জায়গায় করা হচ্ছে যেখানে ব্রিজ আছে, তো ব্রিজের কাছে বালু উত্তোলন করা যায় না। এতে কিছু ব্রিজ ধসে পড়ার যথেষ্ট কিন্তু সম্ভাবনা রয়েছে, ব্রিজের ক্ষতি হবে। যারা বালু উত্তোলন করছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে এখানে শব্দ দূষণ হচ্ছে। এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করা হচ্ছে। যারা নিয়ম নীতি অমান্য করে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছে জেলা প্রশাসক। আমরা হাইড্রোগ্রাফিক জরিপ করে সেই নির্দিষ্ট এরিয়ার মধ্যে থেকে ইজারাদারকে বালু উত্তোলন করতে বলা হয় এবং কত ঘন ফুট বালু উত্তোলন করবে সেটাও বলে দেওয়া হয়। ইজারার শর্ত যদি কোনো ইজারাদার ভঙ্গ করে তাহলে তার ইজারার কার্যক্রম বাতিল করে দেওয়া হয়। জেলার 40টি বালু মহলের মধ্যে এখন পর্যন্ত 21টি টেন্ডার দেওয়া হয়েছে। অবশিষ্ট 19টি সিলিকা বালু ও সাধারণ বালু মহল এখনও টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এখন মৌলভীবাজার। 38,000-এরও বেশি বইয়ের সংগ্রহ, আধুনিক সুযোগ সুবিধা আর প্রশস্ত পড়ার জায়গা সবই আছে রাঙামাটি সরকারি গণগ্রন্থাগারে। কিন্তু পাঠক কম, কারণ শহর থেকে লাইব্রেরির দূরত্ব। স্থানীয়রা বলছেন শহরের মধ্যেই একটি পাঠ কক্ষ তৈরি করা হলে বাড়বে পাঠকের সংখ্যা। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, 5,720 বর্গফুট আয়তনের একতলা ভবন, ভেতরে শুনশান নীরবতা, তাকভর্তি সাজানো 38,000-এরও বেশি বই, পাশেই পড়ার টেবিল চেয়ার। সাহিত্য থেকে বিজ্ঞান, ইতিহাস থেকে রাজনীতি আর সংস্কৃতি থেকে মহাকাশ গবেষণা, সব ধরনের বই মিলছে এক ছাদের নিচে। কেবল মিলছে না পাঠক। এ দৃশ্য রাঙামাটি সরকারি গণগ্রন্থাগারের। রাঙামাটির এই সরকারি গণগ্রন্থাগারটি জেলায় জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে ওঠার কথা। গবেষণা থেকে শুরু করে সাধারণ পাঠকদের জন্য রয়েছে আলাদা পাঠকক্ষ, শিশুকন্যার ওয়াইফাই সুবিধা সহ নানা আয়োজন। দেশি বিদেশি লেখকের 38,000-এর বেশি বইয়ের মজুদ থাকা এই গণগ্রন্থাগার এখন ভুগছে পাঠক শূন্যতায়। শহর থেকে দূরত্বের কারণে পাঠক আছেন না নিয়মিত। আমরা গল্প বই বেশ আগ্রহী, গল্প পড়ার জন্য আসি, বন্ধুরা মিলে শোনা। গোয়েন্দা কাহিনী পড়ি, গল্পের বই থেকে উপন্যাস ওগুলো পড়ি, তারপর পত্রিকা পড়ি। বিভিন্ন ধরনের রেফারেন্সের বই, কবিতার বই, সাহিত্য বিষয়ক বই, এই গল্প সংগ্রহ, কবিতা সংগ্রহ, বিভিন্ন ধরনের বই আছে এখানে। লাখের উপর জনবসতি আছে, কিন্তু সেখানে মানুষ দূরত্বের কারণে যায় না। কেউ যদি ইচ্ছা করে এখন ওখানে যাবে, ওখানে খরচ করে বইটা পড়ে আসবে, সেরকম আসলে এই অবস্থানটা নাই। লাইব্রেরির দায়িত্বশীলরাও বিষয়টি স্বীকার করে পাঠকক্ষের উন্নয়নে জেলা পরিষদের হস্তক্ষেপ চাইছেন। শহরে জেলা পরিষদ ভবনে মূল পাঠাগারের একটি অংশ স্থানান্তর করার দাবি তাদের। আশ্বাসও মিলেছে পরিষদের তরফে। কলেজ থেকে একটা ছাত্র যদি এখানে আসতেও তাদের আসতে যাইতে 40 টাকা খরচ হয়ে যায়। একটা বেকারের পক্ষে কিন্তু একটা ছাত্রের পক্ষে যা কিন্তু অসম্ভব। জেলা পরিষদে একটা যে কোনো একটা স্থাপনার মধ্যে আমরা যদি লাইব্রেরিকে একটা অংশ এখানে নিয়ে আসতে পারি শহরের মধ্যে, তাহলে আমাদের পাঠক সংখ্যা আরো বাড়বে বলে আমি আশা করি। ইন্টারনেট ও প্রযুক্তির এই সময়ে বই যখন মানুষের হাতের মুঠোয়, তখন কিভাবে পাঠকদের ফের লাইব্রেরিমুখী করা যায় তা নিয়েও গবেষণার দাবি রাঙামাটিবাসীর। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হয়েছে প্রখ্যাত নাট্যকার সেলিম আল দ্বীনের নাটক চাকা। সোমবার সন্ধ্যায় যে কোনো গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত লাশের গল্পই দেখানো হয়েছে এই নাটকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে নাটকটিতে কাজ করেছেন 15 জন কলাকুশলী। আরও জানাচ্ছেন রাকিবুল ইসলাম। সরকারি হাসপাতাল থেকে আসা অজ্ঞাত লাশ নিয়ে নবীপুর রওনা দেয় গারোয়ান সহ কয়েকজন। লাশ নিয়ে গারোয়ান দল ঘুরতে থাকে নবীপুর ও নয়াপুর সহ অন্যান্য গ্রাম, কিন্তু লাশের পরিচয় মেলে না। লাশের ঠিকানা খুঁজতে খুঁজতে এক বিয়েবাড়িতে হাজির হয় 2 চাকার লাশের ঠেলা গাড়িটি। সেখানেও তার পরিচয় পাওয়া যায়নি। তবে এই লাশ কার
রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে স্থান থেকে স্থানান্তরে ভেসে চলে যে ব্যক্তির লাশ, সেও একদিন পৃথিবীতে দৃপ্ত পা ফেলে হেঁটে চলত। আনন্দ বেদনায় কম্পিত হতো তারও অন্তর। চাকা নাটকের মূল গল্পটা হচ্ছে একটা লাশকে নিয়ে, একটা অজ্ঞাতনামা লাশ। নাটকে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে আমার, সত্যি কথা যেটা। প্রখ্যাত নাট্যকার সেলিম আল দ্বীনের নাটকটি মঞ্চে এনেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ। যে কোনো গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত লাশের গল্পই দেখানো হয়েছে নাটকে। তো লাশদের সঙ্গে জীবিতদের যে মৌলিক পার্থক্য, এই পার্থক্য আমরা যাপিত জীবনে কতটুকুই বা ভাবি, এরকম একটি ভাবনা থেকে আমরা ভাবছিলাম এই যে এত রাষ্ট্রের প্রয়োজনে এত লাশ আমরা খরচা করি, এই খরচার হিসাবটা কি রাষ্ট্র কখনো দিতে পারবে, বা এটা কি মানব সভ্যতার জন্য কাম্য? তা তো না। দর্শক ও জেলার স্থানীয় নাট্যকর্মীরা বলছেন, এরকম আয়োজন ঝিমিয়ে পড়া সংস্কৃতি চর্চার গতি বাড়াতে সহায়ক। আমরা আজকে মঞ্চ উপভোগ করলাম সেলিম আল দ্বীনের রচিত একটা নাটক চাকা, এবং মানে দুর্দান্ত প্রেজেন্টেশন ছিল। নাটকটিতে কাজ করে 15 জন কলাকুশলী। সেলিম আল দ্বীনের নাটকের বিষয়বস্তুগুলো এমন, যাপিত জীবন এবং মৃত্যুকে ঘিরে। এরকম আয়োজনের মাধ্যমে সংস্কৃতি চর্চার আরও বিকাশ ঘটবে, এমনটাই মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী। শেষ করছে এখন জনপথে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/echontv।